না, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, রাত 9টায় আপনাদের সাথে আমার ধারাবাহিক লাইভ সেশন। গতকালকে আমাদের পেইড ব্যাচের ক্লাস থাকায় আপনাদের সাথে কথা বলার সুযোগ হয় নাই, তবে আজকে আমার কাছে মনে হয়েছে কথা বলার সুযোগটা হাতছাড়া করা উচিত না। প্রিয় ভাই এবং বোনেরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই দেখো তো এমন আসছে কিনা বাইরে, একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আপনাদের অবগতি পেলে আমরা আজকে প্রাইমারি 2-3 মার্কের জন্য চেষ্টা করব। সেটা হচ্ছে আপনার একটা সাজেশনমূলক ওভারঅল একটা ছোট্ট ওভারভিউ দেওয়ার জন্য ইনশাআল্লাহ। হ্যাঁ, কোথায়? হ্যাঁ হ্যাঁ, ক্লাসে আয়। দিচ্ছে দিচ্ছে, বাইরে দিচ্ছে দিচ্ছে। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আন্তরিকভাবে দুঃখিত, একটা ইম্পর্টেন্ট ফোন ছিল। যাই হোক, আমরা এখন শুরু করতে পারি আমাদের নির্ধারিত সেশন। আজকে আমরা শেক্সপিয়ার নিয়ে কথা বলবো আপনাদের জন্য। দেখতে পাচ্ছেন, উই জাস্ট টক অ্যাবাউট শেক্সপিয়ার। অবধারিত একটা জায়গা যেখান থেকে প্রশ্ন এসেই থাকে এসেই থাকে এসেই থাকে। যাই হোক, একটু জানাবেন প্লিজ প্লিজ প্লিজ। একটু জানাবেন শোনা যাচ্ছে কিনা। এবং বিনয়ের সাথে বলবো ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। উই আর গোয়িং টু টক অ্যাবাউট শেক্সপিয়ার উইথ সাম আদার রোমান্টিক পিরিয়ড অ্যান্ড অলসো জন মিল্টন। আমরা শেক্সপিয়ার সহ রোমান্টিক পিরিয়ডের কয়েকজন সাহিত্যিক নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আশা করি সবাই সবাই ভালো আছেন। হ্যাঁ, ধুমায় পড়াশোনা করতেছেন এবং সত্যি কথা বলতে এই পরীক্ষাটা হয়ে গেলে আপনাদের জন্য কল্যাণ, নতুন করে আবার নিজেকে প্রস্তুত করতে পারবেন। যাই হোক, বেশি কথা বলবো না। আশা করি সবাই ভালো আছেন। আর ক্লাসের শুরুতে হাদি ভাইয়ের শাহাদাতের নজরানা কামনা করছি। আল্লাহ তাআলা ওনাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক। সেই সাথে এই বিচার দাবি করে আমরা আমাদের ক্লাস শুরু করছি। থ্যাংক ইউ শিপ্রা খাতুন, জুলফিকার আহমেদ, এরপরে শারমিন, থ্যাংক ইউ টু জয়েন দ্য ক্লাস। জি, হিম্মত, এইচএল হিম্মত শোনা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে যারা জয়েন করেছেন। যারা এখনো জয়েন করে নাই, আমরা 100 হলেই ইনশাআল্লাহ আমাদের ক্লাসটা শুরু করব ইনশাআল্লাহ। ওকে, সো লেট গেট স্টার্ট। শেক্সপিয়ারকে নতুন করে, শেক্সপিয়ার নিয়ে নতুন করে আসলে বলার কিচ্ছু নাই। সত্যি কথা, উই আর গোয়িং টু টক অ্যাবাউট উইলিয়াম শেক্সপিয়ার। হ্যাঁ, উইলিয়াম শেক্সপিয়ার, ওনাকে নিয়ে নতুন করে আসলে কিছুই বলার নাই। আমরা জানবো, কিছু জানার চেষ্টা করব যেখান থেকে ওনার প্রশ্ন হতে পারে। আপনি যদি বেশি না, ওনার 5টা সাহিত্য মনে রাখেন, 5 থেকে 6টা প্রাইমারির জন্য এনাফ। তার মধ্যে একটা হচ্ছে আপনার 5 থেকে 6টা। 1 নাম্বারটা হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস, এই একটা সাহিত্য আপনাকে জানতে হবে। 2 নম্বর জানতে হবে হ্যামলেট জানতে হবে। 3 নম্বর আপনাকে জানতে হবে ম্যাকবেথ আপনাকে জানতে হবে। 4 নম্বর জানতে হবে হচ্ছে অথেলো, এটা জানতে হবে। 5 নাম্বারটা আপনাকে জানতে হবে অ্যাজ ইউ লাইক ইট। এগুলো যে অনেক বিস্তারিত জানতে হবে তা কিন্তু নয়। এগুলো মোটামুটি হচ্ছে ওভারঅলই আপনি জানলে হবে। জাস্ট এই ব্যাপারগুলোতে আপনার যদি ওভারঅল একটা আইডিয়া থাকে যে এটা উনি লিখছেন, এখানে গভীর সাহিত্যের যেই গল্পর বেদনাবোধ, এটা আপনাকে জানতে হবে না।
জাস্ট উপর সামারি জানলেই আপনি মোটামুটি অ্যান্সার করতে পারবেন ইনশাআল্লাহ। চাবি দিছে? আচ্ছা, এটা হচ্ছে বাস্তবতা। এই কারণে এর মধ্যে দেখেন, এর মধ্যে হচ্ছে আমি যদি বলি মার্চেন্ট অফ ভেনিস, এটা কিন্তু আপনার ট্র্যাজিনেট, দিস ইজ কল্ড ট্র্যাজি কমেডি। মার্চেন্ট অফ ভেনিসটা হচ্ছে তার ট্র্যাজি কমেডির ভিতরে ট্র্যাজেডিও আছে, আবার দেখেন এর ভিতরে কমেডিও আছে। এদের চরিত্র জানার দরকার নাই, এই সাহিত্যগুলো যে শেক্সপিয়ার লিখেছেন এইটা জানলেই মোর দ্যান এনাফ। আবারও বলতেছি, প্রাইমারিতে এত গভীর থেকে প্রশ্ন হবে না। আবারও বলতেছি, সাহিত্য নিয়ে প্রশ্ন করলে 100 মার্ক দিলেও প্রশ্ন গুরুত্বপূর্ণ শেষ হবে না। সো এই জন্য এইগুলো নিয়ে মোটেও আপনি কি করবেন না, সাসপেনশনে থাকবেন না। প্রাইমারির জন্য আপনি যদি আরো দুই একটা যদি আমি বলি তাহলে আপনাকে জানতে পারেন, সেটা হচ্ছে কিং লেয়ার, কিং লেয়ার, এটা আপনি জানতে পারেন। আর রোমিও জুলিয়েট যে তার অমর কীর্তি, এটা আপনারা সবাই জানেন। 7 নাম্বার জানতে পারেন রোমিও অ্যান্ড জুলিয়েট, এটা এমন কেউ নাই। 8 নাম্বারে বলতে পারেন যে জুলিয়াস রোমান কি বলে হচ্ছে সেনাপতি, বিখ্যাত সেনাপতি জুলিয়াস সিজার। এই সর্বোচ্চ হচ্ছে আপনি যদি জানতেই চান তাহলে আপনাকে জানতে হবে এই 8টা সাহিত্য। এর বাইরে ওনার সম্পর্কে খুব একটা জানার দরকার নেই, বিশেষ করে সাহিত্যের এই পাঠটা। তাহলে আমি বিনয়ের সাথে বলবো অবশ্যই প্রত্যেকটা কমেন্ট করবেন। আমি যদি আপনাকে একটু ছোট্ট করে সামারি দেই তাহলে যেটা হবে, মার্চেন্ট অফ ভেনিস এটা হচ্ছে ট্র্যাজি কমেডি। দিস ইজ নট 100% ট্র্যাজেডি, দিস ইজ নট 100% কমেডি, দিস ইজ ট্র্যাজি কমেডি। আরো কয়েকটা আছে, এর মধ্যে দেখেন আছে এখানে হচ্ছে আপনার হ্যামলেট এটা একটা ট্র্যাজেডি, ম্যাকবেথ একটা ট্র্যাজেডি, অথেলো একটা হচ্ছে ট্র্যাজেডি, কিং লিয়ার হচ্ছে আপনার ট্র্যাজেডি, রোমিও জুলিয়েট ট্র্যাজেডি, জুলিয়াস সিজার ট্র্যাজেডি। আর একমাত্র কমেডি আপনাকে জানতে হবে, সেইটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, এইটা হচ্ছে আপনার কমেডি। এইটা আপনাকে জানতে হবে, একমাত্র কমেডি আপনাকে জানতে হবে। ভালো করে খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস মানে কি, মার্চেন্ট অফ রাজশাহী, মার্চেন্ট মানে কি বণিক। আগে এই শব্দটা ইউজ করা হয় বণিক সমিতি, এখন ইউজ করে ব্যবসায়ী সমিতি। মার্চেন্ট মানে ইউজ করা হয়তো বণিক। ইভেন দেখবেন হিন্দু সম্প্রদায়ের ভিতরে এই শব্দটা এখনো প্রচলন আছে, বণিক সমিতি। এখন আমরা বিভিন্ন অঞ্চলে দেখি ব্যবসায়ী সমিতি, আগে বলা হতো বণিক সমিতি। তো মার্চেন্ট অফ ভেনিস মানে কি, ভেনিসের একজন ব্যবসায়ী, তার গল্প, সে সুদ দেয়, চড়া সুদে, সুদ বলতে সে ঋণ দেয়, চড়া সুদে সে ঋণ দেয়, ঠিক আছে না, মানুষকে বিপদে ফেলে, সেইটা নিয়ে মূলত হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস। তো এই কারণে এটার অর্থ খুব একটা। হ্যামলেট ট্র্যাজেডিগুলো দেখবেন বেশিরভাগই হচ্ছে ট্র্যাজেডি ব্যক্তির নামে। শেক্সপিয়ারের ট্র্যাজেডিগুলো দেখবেন হচ্ছে কি নামে, শেক্সপিয়ারের ট্র্যাজেডি হচ্ছে ব্যক্তির নামে। প্লিজ ভাই বোনেরা, অবশ্যই মরিয়ম বলে দিব, কিন্তু আপনারা ক্লাসটা শেয়ার করতে চান না। এইটা হচ্ছে অত্যন্ত আনন্দের বিষয় না, কষ্টের বিষয়। হ্যাঁ, আপনারা, আমি সত্যি কথা বলতে আমার একাডেমিক পড়াশোনা বাদ দিয়ে আপনাদের জন্য ক্লাস দিতে আসছি। এই জন্য আপনাদের উপর খুব মন খারাপ হয়, বুঝছেন। আপনারা একটু শেয়ার করতে চান না, একটু হেল্প করতে চান না। যাই হোক, মানে অনেক কিছু তো চাইতেছি না আপনার কাছে, একটু শেয়ার করে দিবেন, এই এতটুকু চাইতেছি, আপনারা এতটুকু করতে চান না, কোনো ব্যাপার না। দেখেন যেটা বলতে চাচ্ছিলাম ভাই বোনেরা, ইয়েস, অ্যাজ ইউ লাইক ইট হচ্ছে আপনার। মনে রাখবেন ট্র্যাজেডি ব্যক্তির নামে। সবাই কমেন্ট করেন শেক্সপিয়ারের ট্র্যাজেডি গুলো কিসের নামে, ব্যক্তির নামে। আমি আপনাকে দেখাচ্ছি, আসেন। এই যে দেখেন শেক্সপিয়ার কি বলছে, দেখেন ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, ভালো করে খেয়াল করে দেখেন, ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ডের কি কবি, জাতীয় কবি। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন তো, সেটা হচ্ছে 1899 সালে 1890 সালে বলেন তো, 1890 সালে আমাদের শাসক কে ছিল বলেন। 1890 সালে এই যে ভারতীয় উপমহাদেশ, এই উপমহাদেশের শাসক কে ছিল একটু বলেন তো প্লিজ। পরীক্ষার জন্য দিয়ে আসতে ভাবছিলাম আলোর অনেক আলো আছে, ঠান্ডা প্রতিরোধ করবে, কিন্তু না রে ভাই, ঠান্ডা হেরে যাচ্ছে আর কি, হেরে যাচ্ছে। ইয়েস, আমি আপনাকে বলতেছি, খেয়াল করে দেখেন, যদি আমি এখন ধরেন
সাল 1890 সালে আপনাকে প্রশ্ন করা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বা বাংলাদেশের শাসককে, বাংলাদেশের প্রধান শাসককে, তাহলে আপনি কি বলতেন বলেন? বাংলাদেশের প্রধান শাসক কিন্তু রানী ভিক্টোরিয়া। সো 1890 সালে বলতে পারি আমাদেরও জাতীয় কবি কিন্তু আপনার কি বলে হচ্ছে ওই সময় আমরা বলতে পারতাম যে আমাদেরও জাতীয় কবির নাম হচ্ছে উইলিয়াম শেক্সপিয়র। মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে বিষয়টা শাসন ক্ষমতার কার্যকাল অনুসারে 1890 সালে আমাদের শাসনকর্তা রানী ভিক্টোরিয়া তথা ব্রিটিশ অথবা ইংল্যান্ড, এবং ওই মোমেন্টে আমাদের মানে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সাথে ইংল্যান্ডের একটা ওতপ্রোত সম্পর্ক আছে, এটা ভুলে গেলে হবে না। গত 15 বছর শাসন করছে কে? শেখ হাসিনা। গত 1.5 বছর শাসন করতেছে কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু ওই সময় আমাদের শাসনকর্তা কে ছিল? রানী ভিক্টোরিয়া। এটা কিন্তু ভুলে গেলে হবে না। অর্থাৎ আমি যদি আপনাকে এক বাক্যে বলি ওই সময় আমাদের প্রধানমন্ত্রী কে ছিল, এটাও বলা যায় হচ্ছে রানী ভিক্টোরিয়া। ইয়েস, তো এই জন্য খেয়াল করে দেখেন ইংল্যান্ডের জাতীয় কবি বলা হয় ইংল্যান্ডের। আমি শেক্সপিয়র নিয়ে একটু বেশি সময় নিব, এই কারণে নিব যে হচ্ছে তার ব্যাপারে আপনি যত তথ্য জানবেন এটা আপনার জন্য 1 মার্কের জন্য ভালো হবে। বিসিএস এ কম করে 3টে মার্ক প্রশ্ন আসে উইলিয়াম শেক্সপিয়র থেকে। বিসিএস এ যদি কেউ 5 মার্কের প্রশ্ন কমন চায় তাহলে 7 জন সাহিত্যিক পড়লে হবে। উইলিয়াম শেক্সপিয়র, রোমান্টিক যুগের কয়েকজন 3-4 জন, আধুনিক যুগের 3-4 জন, এই মোটামুটি 7 জন সাহিত্যিক যদি কেউ পড়ে, রোমান্টিকের 3 জন, আধুনিকের 3 জন আর উইলিয়াম শেক্সপিয়র, তাহলে কিন্তু সে 5 থেকে 6 মার্কের প্রশ্ন কমন পাবে। এটা হচ্ছে একদম রিয়ালিটি, আমি আপনাকে বলতেছি। যাই হোক, ওইদিকে যাচ্ছে না, আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করতেছি, ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের জাতীয় কবি কে বলেন? গতদিন বলছিলাম আয়ারল্যান্ডের জাতীয় কবি W.B. ইয়েটস, এটা আয়ারল্যান্ডের জাতীয় কবি। ইংল্যান্ডের জাতীয় কবি অনেকে মনে করে জর্জ বার্নার্ড শো, নেভার এভার। ইংল্যান্ডের জাতীয় কবি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়র। আবার বলেন তো বাংলাদেশের জাতীয় কবিকে? এটা আবার ভুল করেন না, বলেন না বাংলাদেশের জাতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে না? আপনারা অনেকে ভুল করেন, একটু কমেন্ট বক্সে লেখেন তো যে বাংলাদেশের জাতীয় কবিকে। আচ্ছা যাই হোক, বাংলাদেশের জাতীয় কবি যাই হোক। এরপরে কি বলছে দেখেন, কিং উইথাউট ক্রাউন। একটা মজার গল্প আপনাকে বলি, সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়র সাহিত্যের কোনো বাবা না। ধরেন ফাদার অফ ট্র্যাজেডি, ফাদার অফ কমেডি, এই জাতীয় কোনো কিছুর উনি বাবা না। অর্থাৎ সন্তান আছে ওনার, অবশ্যই সন্তান আছে, আর সন্তান আছে বলে ওনার একটা বিয়ের গল্প আছে যে বিয়ের 6 মাস পরেই, বিয়ের 4 থেকে 6 মাস পরে ওনার প্রথম সন্তানের জন্ম হয়। তাহলে প্রসেসটা মনে হয় অনেক আগেই শুরু হয়েছিল, অন্যভাবে নিয়ে না, এরকম একটা কথিত গল্প আছে। তো এই জন্য বলতেছি উনি অবশ্যই বাবা, কিন্তু উনি সাহিত্যের কোনো শাখার বাবা না, মানে উনি ফাদারও নন। No parts of the, no branches of the literature. He is not the father of no branches of literature. Sorry, any branch of literature. উনি সাহিত্যের কোনো শাখারই ফাদার না। উনি ফাদার অফ নোবেলস না, উনি ফাদার অফ পোয়েট্রি না, উনি ফাদার অফ ট্র্যাজেডি না, উনি ফাদার অফ কমেডি না, কোনো কিছুরই মূলত উনি বাবা না। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? থ্যাংক ইউ। তাহলে কিং উইথাউট ক্রাউন মানে হচ্ছে মুকুটহীন সম্রাট। কি সম্রাট? মুকুটহীন সম্রাট। এরপরে কি বলছে দেখেন, গ্রেটেস্ট ড্রামাটিস্ট। সত্যি কথা বলতে এটা আমার খুবই ভালো লাগে, বলতেছে দেখেন গ্রেটেস্ট ড্রামাটিস্ট প্লেরাইট অফ অল টাইম। এখনো অবধি ওনাকে টপকিয়ে যাবে এমন, যেমন দেখবেন ক্রিকেটের কিছু কিংবদন্তি আছে তাদেরকে টপকানো, যেমন সচিন টেন্ডুলকার 100 সেঞ্চুরির মাইল ফলক ছুঁয়েছিল, এ পর্যন্ত বিরাট কোহলি ছুঁয়ে দিছে। তাহলে সচিন টেন্ডুলকারকে অল টাইম বলা যায় না, কেননা বিরাট কোহলি 100টা সেঞ্চুরি ছুঁয়ে ফেলছে। বাট এমন কিছু খ্যাতি আছে যেটা কেউ এখনো ছুঁতে পারে নাই। এই জন্য উইলিয়াম শেক্সপিয়র হচ্ছে গ্রেটেস্ট, কি বলছে দেখেন, ড্রামাটিস্ট। উনি কিন্তু যে ড্রামা করতেন, ড্রামাটিস্ট, উনি নাটক লিখতেন অফ অল টাইম, সকল যুগের সকল কালের। ওই যে বলেন না 1000 বছরের শ্রেষ্ঠ কাঙ্গালি বাঙালি, কত কিছু বলেন আর কি। হ্যাঁ, পলিটিক্যাল ময়দানে ওইদিকে না যাই। প্রিয় ভাই বোনেরা, আপনারা একটু শেয়ার করলেই 200 স্টুডেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে কি বলছে দেখেন, গ্রেটেস্ট সুপারস্টার অফ দ্য ওয়ার্ল্ড। গ্রেটেস্ট, আপনারা কমেন্ট করেন না কেন? ক্লাসে থাকলে আপনাদের মুখ দিয়ে বলাতাম, যেহেতু আপনারা ক্লাসে নাই, এই জন্য আপনারা একটু ধুমায়া কমেন্ট করেন, যেটা দাগাবো সেটাই কমেন্ট করবেন, কাজে লাগবে আর কি। হ্যাঁ, গতদিন বলেছিলাম দেখেন পোয়েট অফ হিউম্যান নেচার, এই উপাধি দিয়েছিলেন ডাক্তার স্যামুয়েল জনসন। কে উপাধি দিয়েছিলেন? ডাক্তার স্যামুয়েল জনসন। তার একটি বইয়ে
তিনি এই প্রিফেস অফ শেক্সপিয়ার একটা বইয়ে তিনি এই উপাধি দেন ডক্টর স্যামুয়েল জনসন, যাকে আমরা বলি ফাদার অফ লেক্সিকোগ্রাফার বা ডিকশনারি। উনি ডিকশনারির বাবা। কিসের বাবা? ডিকশনারির বাবা। লেক্সিকোগ্রাফার মানে হচ্ছে ডিকশনারি। উনি কার বাবা? কিসের বাবা? ডিকশনারির বাবা। বুঝতেছেন কিনা? এরপরে দ্য ড্যাজলিং সান উপাধি দেন লর্ড আলফ্রেড টেনিসন। উনি ভিক্টোরিয়ান পিরিয়ডের প্রধান কবিদের একজন, লর্ড আলফ্রেড টেনিসন। বার্ড মানে হচ্ছে কবি। দেখেন বার্ড, বার্ড মানে হচ্ছে কবি। আপনার মনে আছে কিনা? সেটা হচ্ছে যশোরের কপোতাক্ষ নদ। এই কপোতাক্ষ নদ আপনাকে যদি কখনো প্রশ্ন করা হয় যে বার্ড অফ কপোতাক্ষ নদ, কপোতাক্ষ, বার্ড মানে হচ্ছে কবি। এটা ভালো করে মনে রাখবেন, বার্ড। বুঝতেছেন? আর কি ডিরেক্ট হয়ে গেল? এমন করতেছে কেন? আচ্ছা, ক্ষমা করবেন প্লিজ, একটু সময় দেন। আমি এক্সট্রিমলি দুঃখিত। সেটা হচ্ছে আমাদের একটু ব্যাটারি প্রবলেমের কারণে এমনটা হয়েছে প্রিয় ভাই বোনেরা। আর কি, যাই হোক, প্লিজ যেখানে আমরা কথা বলতেছিলাম সেটা হচ্ছে দেখা যাবে একটু সময় দিলে দেখা যাবে ইনশাআল্লাহ। একটু সময় দিলে দেখা যাবে প্লিজ। এখন কি বলেন তো, দু একজন কমেন্ট করেন তো। ক্লিয়ারলি দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে? প্লিজ একটু সময় দেন ভাই বোনেরা, তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ। এখন বলেন তো দেখা যাচ্ছে কিনা? তুই তো প্রতিদিনই আসিস। আচ্ছা, আমরা শুরু করি আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে। ওকে, তাহলে যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন, বার্ড অফ অ্যাভন, অর্থাৎ এই অ্যাভন নদীর তীরে, এটা বিখ্যাত একটা নদী আর কি। হ্যাঁ, ধরেন ব্যাপারটা এরকম যে হচ্ছে ঢাকা থেকে কুমিল্লা বা ঢাকা থেকে নোয়াখালী, এই যে একটা ডিস্টেন্স, ঠিক এতটা দূরে সেখানে একটা অ্যাভন একটা নদী ছিল। সেই নদীর তীরেই জন্ম এই বিখ্যাত কি বলবো হচ্ছে এই জগৎ বিখ্যাত এই সাহিত্যিকের, যেখান থেকে তার শৈশবের গড়ে ওঠা। অ্যাভন একটা নদী, আপনি যদি গুগলে সার্চ দেন অথবা ইউটিউবে সার্চ দেন তাহলে আপনি সেই অ্যাভন নদীর, ইভেন এখনো শেক্সপিয়ারের বাড়িটা ওইভাবে অক্ষত আছে এবং এখানে মানুষের আনাগোনা আছে, যাওয়া আসা আছে। যদি আপনি কখনো অ্যাডমিন ক্যাডার হন, মানে আপনাকে স্বপ্ন দেখা শিখতে হবে। আপনি যদি কখনো অ্যাডমিন ক্যাডার হন এবং কখনো যদি সুযোগ হয় যে পিএইচডি করার জন্য বা উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য ইংল্যান্ডে যাওয়ার সরকারি টাকায়, অবশ্যই আপনার সুযোগ যদি হয় তাহলে একবার কি করবেন, অবশ্যই ঘুরে আসবেন। কোথায়? সেই বার্ড অফ অ্যাভন বা শেক্সপিয়ারের তীর্থস্থানে অবশ্যই ঘুরে আসবেন। আচ্ছা, ক্লিয়ার, থ্যাংক ইউ। এখন কি বলতেছে দেখেন, তার জন্ম মৃত্যু। এই যে দেখেন, জন্মটা হচ্ছে 23 এপ্রিল 1564 থেকে, এই যে দেখেন 23 এপ্রিল 1616। এখানে মাঝখানে আছে হচ্ছে তার 52 বছর। খেয়াল করে দেখেন টোটাল জীবনটা হচ্ছে 52 বছর। মোটামুটি জন্ম মৃত্যুর এই জায়গাটা জানলেই আর খুব একটা বেশি দরকার হবে না।
জন্ম মৃত্যুর এই জায়গাটা জানলে আর খুব একটা বেশি দরকার হবে না প্রিয় ভাই বোনেরা, কেমন? আচ্ছা, যাই হোক, জন্ম মৃত্যুর এই জায়গাটা আপনাদের দরকার এবং একমাত্র সাহিত্যিক অবশ্যই আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন, তার বাবার নাম হচ্ছে জন শেক্সপিয়র। এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ওয়াইফের নাম অ্যানি হ্যাথওয়ে, এগুলো গুরুত্বপূর্ণ না। তার প্রত্যেকটা নাটক 5 অঙ্কে বিভক্ত, 5 অ্যাক্ট। এভরি নাটক, তার প্রতিটা নাটক তার 5 অঙ্কে বিভক্ত, এইটা একটু জানতে হবে। তার সাহিত্য কর্মগুলো আপনি কিছুটা পড়তে পারেন, ঠিক আছে না? তার বিয়ের সময়, এই যে দেখেন একটা মজার ব্যাপার বলি, তার বিয়ের সময় তার বয়স ছিল 18 এবং তার স্ত্রী বয়স ছিল 26। অর্থাৎ মানে এখান থেকে প্রুভ করে যে সিনোর আপুকে কি করা যায়, সিনোর আপুদের বিয়ে করা যায়। ইভেন ধরেন সিনোর আপু খুব ভালো লাগে আপনার, আপু ধরেন প্রাইমারিতে চাকরি করে, তো প্রবলেম কোথায়? আপনি বেকার, আপু টাকা আপনি পড়বেন। হ্যাঁ, পৃথিবীতে এটা চিরচরিত নিয়ম হচ্ছে যে চাকরি পেলে, না আসাদুজ্জামান, এটার আপাতত অফারটা নাই। পৃথিবীতে চিরচরিত নিয়ম, চাকরি পেলে ছেলেরা মেয়েদের বিয়ে করে। তাহলে একটু উল্টানো হোক না কেন? একটা চাকরিজীবী মেয়ে যদি একটা বেকার ছেলের দায়িত্ব গ্রহণ করে, এ তো মনে করেন সে তো নারী না, মহিষী নারী। প্লাস এই চাকরিজীবী ছেলেটা টিউশনি না, মানে চাকরিহীন ছেলেটা টিউশনি না করে যদি বেকার অবস্থায় ধুমায় পড়াশোনা করে, দেখা যাচ্ছে যে ওই চাকরিজীবী আপুর চেয়ে অনেক বড় চাকরি পাবে, সেও সম্মানিত হবে। হোক না এমন একটা ট্রেন্ড, কথা বুঝতেছেন কিনা? তাহলে তার প্রত্যেকটা নাটক হচ্ছে 8 অঙ্কে বিভক্ত, যাই হোক, সরি 5 অঙ্কে। এবং তার ডাক নাম ছিল দেখেন সোয়ান অফ অ্যাভন। ওকে, তার সাহিত্যকর্ম টোটাল নাটক হচ্ছে 37টি। বিতর্ক থাক আর যাই থাক, অবশ্যই অ্যান্সার করবেন হচ্ছে 37টি। কি অ্যান্সার করবেন? অবশ্যই অ্যান্সার করবেন 37টি। তার নাটক হচ্ছে 37টি, তার সনেট হচ্ছে দেখেন 154টি। আমাদের সংবিধানের ধারা মনে হয় 153টি, এর সাথে 1 যোগ করলে হবে 154টি। কথা বুঝতেছেন কিনা? যেভাবে সিনিয়র আপু ক্রাশ, শাহাদাত রাকিব, কাশ মাস পরে খাও, আপাতত ক্লাস করো শোনা, এই ক্লাস টাস পরে খাবা প্লিজ। আচ্ছা, তাহলে যেটা বলতে চাচ্ছি, তার সনেট তো আপনি জানেন, সনেট। এবং বাস্তবতা হচ্ছে যে শেক্সপিয়র একেবারে নতুন ধরনের একটা সনেটের কি করছেন, উনি অন্তমিল তৈরি করছেন। এই কারণে উনি নতুন ধারার, ওনাকে বলা হয় সনেটের, ইংলিশ সনেটের প্রবর্তক, অথবা ওনার ধারাটা একেবারেই নতুন। আমরা জানি সনেট মানে চতুর্থ কবিতা, অর্থাৎ 14 লাইনের কবিতাকে বলা হচ্ছে সনেট, কোনো সমস্যা নাই। আচ্ছা, বলা হতেই পারে, কিন্তু ভালো করে খেয়াল করে দেখেন, ইংলিশ সনেটের জনক বলা হচ্ছে এই কারণে, উনি মানে প্রবর্তক বলা হয় এই কারণে, উনি একেবারেই নতুন ধারার। শাহাদাত রাকিব, এইসব নিয়ে দুষ্টামি করবো না। তোমার কপালে কোনো সিনোর আপু নাই, আমি যেটা বুঝতেছি, তোমার কপালে সিনোর আপু নাই। তুমি আপাতত কষ্ট না পেয়ে একটু ক্লাসটা করো শোনা, আমি যেটা বুঝতেছি তোমার কপালে নাই। কলিজা গুলুগুলু, রাগ করো না, আমার কাছে এটাই মনে হচ্ছে তোমার কপালে কোনো সিনোর আপু নাই। তো যাই হোক, প্রথম 8টা লাইনকে বাবা মোহাম্মদ মহাদ্দা আশরাফ, আশা করি আপনি অসাধারণ একটা কমেন্ট করছেন। ওনার কমেন্টে একটা সবাই লাভ রিয়াক্ট দিয়ে আসেন, উনি অত্যন্ত ভালো মানুষ। আচ্ছা, কোনো ব্যাপার না। তাহলে তার সাহিত্যকর্ম কতগুলো বলেন? তার সাহিত্যকর্ম হচ্ছে 37টি। আর সনেটের তো মেন সনেটের জনক ইতালীয় কবি পেত্রাক, সনেটের যে জনক ইতালিয়ান কবি পেত্রাক, আর ইংরেজ সনেটের প্রবর্তক হচ্ছে উইলিয়াম শেক্সপিয়র। এই জন্য তাকে প্রবর্তক বলা হয়। উনি পেত্রাককে অনুসরণ করতেন না। কথা কি বুঝাইতে পারছি? আবারও বলতেছি, কি হয়ে যাবে বস, আমিও তো বেরোবো, এই 10টা ক্লাস এসে যাবে। উনি হয়েছে এত কথা বাদ দে। উনি কি করতেন না, উনি কি করতেন না, পেত্রাককে তোর প্রয়োজন থাকলে থাকে না যা। উনি পেত্রাককে কি করতেন না, উনি পেত্রাককে অবশ্যই ফলো করতেন না, নতুন ধারা তৈরি করছেন। আর একটা বিষয় মনে রাখবেন, ইংলিশ সনেটের জনক হচ্ছে স্যার থমাস ওয়েট। এটা ভালো করে মনে রাখবেন। এই জন্য জনক আর প্রবর্তক বলতে প্রবর্তক, নতুন ধারা প্রবর্তন করলেন, এটা হচ্ছে শেক্সপিয়র। সনেটের ব্যাপারে নতুন একটা ধারার প্রবর্তক করলেন, তার নাম হচ্ছে শেক্সপিয়র। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? প্লিজ গো। ওকে, বুঝাইতে পারছি কিনা বলেন? এটা হচ্ছে ফ্যাক্ট। তাহলে তার সনেট কতগুলো? তার সনেট হচ্ছে 154টি ভাই বোনেরা।
এরপরে দেখেন লং ন্যারেটিভ পোয়েম দুইটি, এগুলো জানার দরকার নাই। ট্র্যাজেডি কমেডি এগুলো জানার দরকার নাই, যেটা একটু আগে বললাম সেটা হচ্ছে জানলেই হবে। তার মধ্যে একটা হচ্ছে আপনার, হ্যাঁ এটা আপনি জানতে পারেন, এটা ইম্পর্টেন্ট না। তারপরে ফার্স্ট প্লে হেনরি 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 সিক্স পার্ট 2, এটা হচ্ছে তার প্রথম নাটক। তার লাস্ট নাটক হচ্ছে দ্য টেম্পেস্ট, সং বলা হয়। তার শর্টেস্ট প্লে হচ্ছে আপনার কমেডি অফ ইরোর্স, কমেডি অফ ইরোর্স। আর লংগেস্ট প্লে হচ্ছে হ্যামলেট। হ্যামলেট দেখেন নামে ছোট, কামে অনেক বড়। ফাদার অফ ইংলিশ সনেট, ফাদার না শাহাদাত রাকিব, ফাদার অফ ইংলিশ সনেট হচ্ছে স্যার থমাস ওয়েট, ফাদার। আর হচ্ছে উনি ইংলিশ সনেটের প্রবর্তক। আমি প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে শাহাদাত রাকিব শেক্সপিয়ার সাহিত্যের কোন শাখার জনক নন। আবারও বলতেছি, শেক্সপিয়ার সাহিত্যের কোন শাখার জনক নন। আবারও বলতেছি, শেক্সপিয়ার সাহিত্যের কোন শাখার কে নন, জনক নন। এটা আপনাকে ভালো করে মাথার ভিতরে রাখতে হবে। শেক্সপিয়ার সাহিত্যের কোন শাখার জনক নন। ভাই বোনের আমার কথা কি বুঝতেছেন? শেক্সপিয়ার সাহিত্যের কোন শাখার কি নন, জনক নন। ওকে, সেই আলোচনায় আমরা পরে যাব। আমি যেটা আপনাকে লাস্ট বললাম সেটা হচ্ছে শেক্সপিয়ারের সাহিত্যকর্মের মধ্যে মোটামুটি আপনি যদি এই কয়টা জানেন তাহলে আর কখনো ভুল হবে না। মার্চেন্ট অফ ভেনিস কার লেখা? উইলিয়াম শেক্সপিয়ার। হ্যামলেট বিখ্যাত, মানে একদম গ্রেটেস্ট, কি বলে হচ্ছে সর্ববৃহৎ সর্বশ্রেষ্ঠ ট্র্যাজেডির নাম হচ্ছে হ্যামলেট। এখানে অনেকগুলো বিষয় আছে, নারী তুমি অবলা থেকে শুরু করে ওই মনে করেন সাসপেনশনাল মাইন্ড, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। থাউজেন্ড, মানে এখানে শিক্ষা আছে, এখানে বাপকেও ছাড়ে না, অনেকগুলো গল্প আছে। তারপরে হচ্ছে ম্যাকবেথ, সেই লেডি ম্যাকবেথ, তার লোভ। এরপরে দেখেন অথেলোর সন্দেহ, না না আশাবুদ্দিন, আমি আর অফলাইনে পড়াচ্ছি না। এরপরে দেখেন হচ্ছে কিং লেয়ার, সেই তিন কন্যার কাহিনী, অ্যাজ ইউ লাইক ইট, রোমিও জুলিয়েট, জুলিয়াস সিজার। প্রাইমারির জন্য বিলিভ মি অর নট, প্রাইমারির জন্য মোর দ্যান এনাফ। শেক্সপিয়র নিয়ে প্রাইমারিতে এর বেশি তথ্য আর দরকার নাই, দরকার নাই, দরকার নাই, দরকার নাই, দরকার নাই। সত্যি কথা বলি, এর বেশি, সত্যি বলতেছি, এর বেশি আর দরকার নাই। চরিত্র দরকার নাই, কেননা প্রাইমারিতে চরিত্র এ পর্যন্ত আসে নাই। এরপরে লিটারারি টার্ম উক্তি দরকার নাই, কেননা এ পর্যন্ত আসে নাই। এরপরে আপনি যদি সেলফ রেসপেক্টে পড়তে চান, এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট এ পর্যন্ত আসে নাই, আসে নাই, আসে নাই। কথা বুঝতে পারছি? আসে নাই, যেহেতু আসে নাই সেহেতু আমার মনে হয় পড়ার কোনো দরকার নাই, মাতবরি করার দরকার নাই। সাহিত্যে 2-1 মার্কের জন্য এত বেশি দরকার নাই। এবার আপনি পড়তে পারেন দ্বিতীয় যে সাহিত্যিক, তার নাম হচ্ছে জন মিল্টন। এই ভদ্রলোককে বলতে পারেন প্লিজ। আচ্ছা বলেন তো, বাংলার মিল্টন বলা হয় কাকে? বাংলার মিল্টন বলেন, বাংলার মিল্টন বলা হয় কাকে জানেন? প্লিজ টেল মি, হু ইজ দ্য বাংলার মিল্টন? বাংলার মিল্টন নামে কোনো সাহিত্যিক আছে? জানেন? মাশাআল্লাহ। দেখি, বাংলায় বলেন, উত্তর দেন প্লিজ। মাশাআল্লাহ, হেমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, দ্বিতীয় আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে বাংলা সাহিত্যের, বাংলা সাহিত্যের, আবার খোরশেদ মাইন্ড করে কিনা, একমাত্র একমাত্র গদ্য মহাকাব্যের নাম কি? মহাকাব্য। যেহেতু আমাদের জন মিল্টন উনি মহাকাব্যের জন্য বিখ্যাত, বাংলা সাহিত্যের একমাত্র গদ্য মহাকাব্যের নাম কি বলেন? বাংলা সাহিত্যের একমাত্র গদ্য মহাকাব্যের নাম কি? প্লিজ টেল মি, বাংলা সাহিত্যের একমাত্র গদ্য মহাকাব্যের নাম কি বলেন?
বাংলা সাহিত্যের একমাত্র গদ্য মহাকাব্যের নাম কি? এনিওয়ান? আচ্ছা, থ্যাংক ইউ আশরাফুদ্দিন। 5 দিন আপনি ফোন দিয়েন ভাই, তারপরে কথা হবে ইনশাল্লাহ। বাংলা সাহিত্যের একমাত্র গদ্য মহাকাব্য, মহাকাব্য মানে আমরা জানি কবিতা, মহাকাব্য মানে হচ্ছে কবিতা, এ লং ন্যারেটিভ পোয়েম, যেখানে হচ্ছে কারো হিরোইজম ব্যাখ্যা করা হবে। মহাকাব্য না। বৃত্ত সংহার, বৃত্ত সংহার, না না না। লাভ ফর লাভ, দ্য ডাবল ডিলার, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, জন মিল্টন। মেঘনাদ বধ কাব্য, মেঘনাদ বধ কাব্যের ভিতরে তো কাব্য শব্দটা আছেই। মেঘনাদ বধ তো কাব্য। মহাশ্মশান, সিরিয়াসলি, সিরিয়াসলি, মহাশ্মশান বলেন। বাংলা সাহিত্যের একমাত্র একমাত্র গদ্য মহাকাব্যের নাম কি? আপনারা তো অনেক পড়াশোনা করছেন না। বাংলা সাহিত্যের আপনি যদি বলেন মেঘনাদ বধ কাব্য, তো আমার আপনার কাছে প্রশ্ন, মেঘনাদ বধ শব্দের ভিতরেই তো কাব্য শব্দটা আছে, তাহলে সেটা আবার গদ্য হয় কেমনে? মহাকাব্য মানে কবিতা। আমি যতটুকু জানি বা আমার যতটুকু মনে পড়ে, সেটা হচ্ছে মীর মোশাররফ হোসেনের মেবি বিষাদ সিন্ধু, মেবি হচ্ছে ইমাম হাসান হোসেন, এদের গল্প কাহিনী লেখা বিষাদ সিন্ধু, মেবি আমার ধারণা, ঠিক আছে না? বিষাদ সিন্ধুর উপজীব্য মেবি এটাই। এবং বাংলা সাহিত্যের একমাত্র গদ্য মহাকাব্যের নাম হচ্ছে বিষাদ সিন্ধু। আপনারা কেন মহাভারত, তো আরে মহাভারত তো কবিতা, এখান থেকে অনেকগুলো নাটক সিনেমা হইতেছে। বিষাদ সিন্ধু, মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু, ইয়েস, মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু। আপনারা তো সবকিছুতে চ্যাট জিটিভি ইউজ করেন, হ্যাঁ, থ্যাংক ইউ। মহাশ্মশান না রে ভাই, মহাশ্মশান না। গদ্য মহাকাব্য, আমরা জানি মহাকাব্য মানে কবিতা, কিন্তু গদ্য মহাকাব্য, গদ্য মানে হচ্ছে কবিতা নয়, গল্প। সেই একমাত্র গদ্য মহাকাব্যের নাম হচ্ছে আপনার কে বলে বিষাদ সিন্ধু। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার মিল্টন নিয়ে আপনি অনেক গল্পই পড়তে পারেন, কোনো সমস্যা নাই, মিল্টন। কিন্তু বেসিক্যালি উনি হচ্ছেন এপিক পোয়েট। উনি বিখ্যাতই হচ্ছে আপনার কবিতার জন্য। কিসের জন্য? ববিতা না, উনি বেসিক্যালি হচ্ছে আপনার কবিতার জন্য। আচ্ছা, আশরাফ ফারদিন, এটা কথা হবে প্লিজ, এটা বারবার একই কথা লেখার দরকার নেই। আপনি হোয়াটসঅ্যাপে নক দিন, আমি নাম্বার দিয়ে দিব। ভাই আমার ক্লাসটা একটু নিতে দেন প্লিজ, গিভ মি দ্য চান্স টু টেক দ্য ক্লাস। ওকে, তাহলে বাংলা সাহিত্যের একমাত্র গদ্য মহাকাব্যের নাম হচ্ছে বিষাদ সিন্ধু। মৃত্তিকা মির্জা বলছেন ক্লাস ঠিক মতো করতে পারছি না, এত নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আমার নেটওয়ার্ক প্রবলেম না, আপনার বোন আমার। যেহেতু মিল্টন এপিক পোয়েট অর্থাৎ মহাকাব্যের জন্য বিখ্যাত, এই জন্য তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাকাব্যের নাম হচ্ছে প্যারাডাইস। প্যারাডাইস, প্যারাডাইস কি? লস্ট, হারাইলো, অ্যান্ড প্যারাডাইস, প্যারাডাইস রিগেইন। আদম এবং হওয়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে প্যারাডাইস লস অ্যান্ড প্যারাডাইস রিগেইন। যার মূল ব্যাপার হচ্ছে যে দা জাস্টিফাই দ্য ওয়ে অফ গড টু ম্যান। কথা কি বুঝতেছেন কিনা? মানুষকে কি করা? পরীক্ষা করা। আমরা বলি আদম, ওরা বলে অ্যাডাম। আমরা বলি হওয়া, ওরা বলে ইভ। এবং ওই আদম হওয়ার যেই কি বলে হচ্ছে জান্নাত থেকে হচ্ছে আল্লাহ রাসূল, সরি, আল্লাহ তাকে বের করে দিলেন, তারপরে পৃথিবীতে পাঠালেন। এই যে তাদের পরীক্ষা, আবার তারা রিগেন করলেন। এইটা নিয়েই মূলত হচ্ছে আপনার প্যারাডাইস রিগেন অ্যান্ড প্যারাডাইস লস। কথা বুঝতে পারছি? আপনাদের কি সমস্যা হচ্ছে বলেন তো প্লিজ? এই দুটো সাহিত্য আপনাকে একটু দেখে যেতে হবে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার রোমান্টিক পিরিয়ড। আসেন, রোমান্টিক পিরিয়ড নিয়ে আমাদের কিছু কথা আপনাদের সাথে বললেও বলা যেতে পারে। আপনাদেরকে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, একটু জানান তো প্লিজ। কনফিউজড হয়ে যাচ্ছে আপনাদের এরকম কমেন্টের কারণে, লিটারেলি আই কনফিউজড।
ওকে, না না না, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এটা খুব ভালো করে মনে রাখবেন, এখান থেকে হচ্ছে প্রায় প্রশ্ন এসে থাকে। সেটা হচ্ছে এটা হচ্ছে দ্য ওয়ে অফ গড, এটা হচ্ছে আল্লাহর পন্থা, ওয়ে অফ গড টু ম্যান, মানুষকে পরীক্ষা করার জন্য। খুব ভালো করে মনে রাখবেন, দিস ইজ দ্য ওয়ে অফ গড টু কি ম্যান, মানুষকে পরীক্ষা করার জন্য। এটা কার পন্থা? আল্লাহর পন্থা। রোমান্টিক পিরিয়ডে যে সাহিত্যগুলো আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার উইলিয়াম ওরসথ সাহিত্য মানে নেচার নিয়ে, উইলিয়াম ওরসথ নেচার নিয়ে ব্যাপার স্যাপারগুলো হচ্ছে তার, সবই হচ্ছে নেচার নিয়ে। তারই বন্ধু হচ্ছে এস.টি. কলরিজ, গাঞ্জা মাঞ্জা খেয়া পড়ে থাকে। আফিম ভক্ত, কি ভক্ত? আফিম ভক্ত। আমি এক কথা বলি গাঁজা ভক্ত, কথা বুঝতেছেন কেন? গাঁজা খাই। কলেজে গিয়ে কি খাই? গাঁজা খাই। কলেজে কি খাই? গাঁজা খাই। এরপরে হচ্ছে আপনার কি বলে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আপনি যদি বলতে পারেন জন কিটস। এ ভদ্রলোক, এর নামই হচ্ছে জন। উনি আবার যক্ষাতে মারা গেছে, এভাবে মুখস্থ করতে পারেন। জন যক্ষা পায়নি রক্ষা, জন যক্ষা পায়নি রক্ষা। জন না না না, শাহাদাত রাকিব এতগুলো পড়লে আপনার আসলে রেস্টোরেশন পিরিয়ডে আপনি যদি পড়তেই যান, সেটা হচ্ছে একমাত্র পড়তে পারেন, সেটা হচ্ছে আলেকজান্ডার পোপ। হ্যাঁ, আলেকজান্ডার পোপ, রেস্টোরেশনের এজ অফ পোপও বলা হয়, ঠিক আছে না? রেস্টোরেশন পরের পিরিয়ডটাই হচ্ছে আপনার আলেকজান্ডার পোপের পিরিয়ড। ওনার নাম হচ্ছে বিখ্যাত মহাকাব্যের নাম দ্য রেপ অফ দ্য লক। তার বিখ্যাত মহাকাব্য প্রায় 690 লাইনের রেপ অফ দ্য লক। এইটা ছাড়া আসলে এত বেশি পড়ার আসলে এখানে কোনো সুযোগ নাই। এই কারণে নাই, সেটা হচ্ছে এই কারণে নাই, এত বেশি পড়ার সুযোগটা এই কারণে নাই। আপনাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে, আপনার সাহিত্যে প্রাইমারিতে মার্কস কিন্তু 25 না, 2, 1, 3, সর্বোচ্চ মেবি 2। সো এখন আপনি যদি পুরো সাহিত্য পড়ে ফেলেন, তাহলে আমার মনে হয় না যে হচ্ছে আর এক্সাম হলে অন্য প্রস্তুতি নিয়ে যাওয়ার সময় আপনি পাবেন, বা অন্যগুলো টাচ করার সময় আপনি পাবেন। এই জন্য হ্যাঁ, এস.টি. কলেজ হচ্ছে এক কথায় গাঞ্জাখর। উনি ব্যাপক গাঞ্জা পছন্দ করতেন, আফিমে অ্যাডিক্টেড। জন কিটসও খাইতেন। তো আপনি মুখস্থ করতে পারেন জন যক্ষা পায়নি রক্ষা, জন যক্ষা পায়নি রক্ষা। জনের কি ছিল? যক্ষা, পায়নি রক্ষা। আপনি যদি ক্লাসটা শেয়ার করে দেন আর এই শেয়ার করে স্ক্রিনশট দেন, আমরা আপনাকে সাহিত্যের ক্লাসের অ্যাক্সেস দিয়ে দিব ইনশাআল্লাহ। সহজ কথা, যারা ক্লাসটা শেয়ার করে দিবেন তাদেরকে আমরা সাহিত্যের ক্লাসের অ্যাক্সেস দিব ইনশাআল্লাহ। কথা কি বুঝছেন ভাই বোনেরা? সো শাহাদাত রাকিব, জন যক্ষা পায়নি রক্ষা, এরকম হাজারো টেকনিক দিয়ে আমি আপনাকে সাহিত্যটা সুন্দর করে মনে করাই দিতে পারি। অল্প বয়সে মারা গেছে, পোয়েট অফ বিউটি, ব্লা 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 ব্লা, এগুলো অনেক কথাবার্তা আছে, এগুলো আসলে ওইদিকে। তারপরে হচ্ছে আপনার কি বলে হচ্ছে জন কিটস, আর এটা হচ্ছে আপনার পিবি দেখেন শেলি। এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার দেখেন যেটা আসলে দেখেন পোয়েট অফ নেচার, এর অনেকগুলো কবিতা আছে গুরুত্বপূর্ণ। পোয়েট অফ নেচার, এরপরে হচ্ছে এ পোয়েট অফ সুপার নেচার। মনে করেন যে গাঁজা খাই তো সুপার নেচার, ও নেচার না, সুপার নেচার। সুপার মানে মতো গাঁজা খাইয়া দেখবেন মানুষ কিন্তু দেখবেন হচ্ছে ইয়া করলে, কি বলে, নেশা করলে খুব নীতি কথা শোনায়। আপনি বিড়িখোর, সিগারেটখোর, মদখোর লোকদের কাছে যাবেন, ও দেখবেন আপনাকে দিনই এত নীতি কথা শোনাবে, বিশ্বাস করেন আপনি তো জানেন না আশেপাশের ছোটখাটো যে আলেম আছে ও জানে না। মানে এইটা না, শাহাদাত রাকিব মুখস্থ বিদ্যার আসলে কোনো প্যারা নাই। প্যারাটা হচ্ছে যে আপনি সহজে নিতে চান না, ঠিক আছে না? প্রকৃতির কবি হচ্ছে উইলিয়াম ওরসথ, কথা বুঝাইতে পারছি? সুপার নেচার, মনে করেন গাঞ্জা টাঞ্জা খাইয়া ও আর নর্মাল না, সুপার নেচার। এরপরে জন কিটস খুবই গুরুত্বপূর্ণ, দেখেন পোয়েট অফ বিউটি, খেয়াল করে দেখেন। আর পশ্চিমা সমীরণের কবি বলা হয়, কি বলা হয়? পশ্চিমা সমীরণের কবি, রেভলিউশনারি পোয়েট বলেন, লিরিক্যাল পোয়েট, অথবা আপনি বলতে পারেন পোয়েট অফ ওয়েস্ট ওয়াইন। তার বিখ্যাত একটা কবিতা, পশ্চিমা সমীরণের কবি আপনি বলতে পারেন কারে?
পিবি শেলি, পার্সি বেসি সেলি, কথা কি বুঝতে পারছি? ওয়াইন্ড অথবা ওয়েস্ট ওয়াইন্ড। আপনি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখেন তো, এই যে মনে করেন এদের মনে করেন যে উপাধি, এইটা আপনাকে মাথায় রাখতে হবে। আর এদের সাহিত্যকর্ম সত্যি কথা বলতে মানে দিবে কোনটা বলেন তো, মানে কারে বাদ দিবে আর কারে দিবে, উপাধি দিবে না কোন যুগের সাহিত্যিক দিবে না কবিতা দিবে, মানে কারে বাদ দিবে আর কারে দিবে। ব্যাপারটা হয়ে গেছে কি, 20 প্যাকেট খাবার নিয়ে আপনি 1000 লোকের সামনে মনে করেন বিতরণ করতে যাচ্ছেন, এইরকম একটা ব্যাপার হয়ে গেছে। এখন কে পাবে আর কে পাবে না, কে খাবে আর কে খাবে না, মনে করেন মারামারি শুরু। কথা বুঝাইতে পারছি? তো এইটা হচ্ছে বাস্তবতা। এই জন্য আপনি চাইলে এদের উপাধিটা খুব ভালো করে মনে রাখতে পারেন, সেটা হচ্ছে পোয়েট অফ নেচার। দেখেন কে, উইলিয়াম ওরসন। পোয়েট অফ সুপার নেচার কে, এস.টি. কলিজ। পোয়েট অফ মনে করেন বিউটি কে, জন কিটস, খুব অল্প বয়সে মারা গেছেন জন কিটস। আর বাংলার সুকান্ত, সুকান্ত আমার প্রিয় কবি, তার সে 18 বছর থেকে শুরু করে উনি বেঁচে থাকলে হয়তো বা বাংলা সাহিত্যিকে আরো অনেক কিছু দিতে পারতেন ইনশাল্লাহ, কিন্তু উনি অল্প বয়সে মারা গেছেন। ঠিক একইভাবে মারা গেছেন হচ্ছে আমাদের জন কিটস। পিবি শেলি, কি শেলি? পিবি শেলি, পোয়েট অফ, ওনাকে রেভলিউশনারি পোয়েটও বলা হয়। আপনি কি জানেন যে বাংলা সাহিত্যে 2 জন বিদ্রোহী কবি আছে? 2 জন বিদ্রোহী কবি আছে, বিদ্রোহী কবি বাংলা সাহিত্যে 2 জন বিদ্রোহী কবি কে কে বলেন তো শুনি? নাম্বার 1, নাম্বার 2 বলেন শুনি। বাংলা সাহিত্যে, আপনারা তো বাংলা সাহিত্যে পড়ছেন, পড়ছেন না? অবশ্যই পড়ছেন। আমি এক্সট্রিমলি সরি, মাঝখানে ডিস্টার্ব হলো। হ্যালো, হ্যাঁ মা, আসসালাম। এই তো ক্লাস শেষে আসতেছে। হ্যাঁ, ওকে ভাই বোনেরা, অবশ্যই অবশ্যই অবশ্যই। জি জি, রাজিয়া সুলতানা শয়তান আসলে অনেক কিছু জানে কিন্তু মানে না ভাই বোনেরা। হতেই পারে ধরেন এই 10 মিনিটের ক্লাস থেকে আপনার কোনো একটা প্রশ্ন কমন চলে আসলো, হতে পারে না? দেখেন ভাই, অনলাইনের শুধু এই সলভ ক্লাস দিয়েই যদি 70-80টা প্রশ্ন কমন দেওয়া যায়, এর সে গানজুটটা কথাবার্তা আসলে হয় না। তাহলে 1 বছর পড়ার আসলে দরকার কি? পরীক্ষার আগে টানা 60 দিনে 60টা লাইভ ক্লাস নেবেন, আপনি 70-80 মার্ক কমন দিবেন। বাস্তবতা হচ্ছে এরকম। কিন্তু একটা বিষয় মনে রাখবেন যে কিছু প্রশ্ন কমন থাকলেও অবশ্যই আপনাকে নতুন নতুন প্রশ্ন দেয়া হবে এবং আপনাকে আপনার মেধাটা যাচাই করা হবে। এই কারণে মানে আপনি অনেক বেশি কমন পাবেন আমি এটা বলবো না, তবে হয়তোবা 2-1টা প্রশ্ন কমন পেলেও পেতে পারেন, যেটা আপনাকে এক্সাম হলের ভিতরে কি করবে, ভালো লাগা তাই কাজ করাবে। ইয়েস, দেখেন বাংলা সাহিত্যেরও কিন্তু বিদ্রোহী কবি 2 জন, ইংলিশ সাহিত্যেরও 2 জন, আর বাংলা সাহিত্যেরও কিন্তু 2 জন। ইংলিশ সাহিত্যের বিদ্রোহী কবিদের মধ্যে একজন কিন্তু পিবি শেলি, খুব ভালো করে মনে রাখবেন। লর্ড বাইরন তো আছে, ইংলিশ সাহিত্যের বিদ্রোহী কবিদের একজন কিন্তু এই ভদ্রলোক, তার নাম হচ্ছে পিবি শেলি। আর আরেকজন আছে কি, লর্ড বাইরন, এ তো আছে তো, তাই না? ইংরেজি সাহিত্যে দেখেন, ইংরেজি সাহিত্যের একজন হচ্ছে আপনার মাইকেল মধুসূদন দত্ত, ওরে দেখলে আমার কেমন যেন লাগে। আরেকটা হচ্ছে কাজী নজরুল ইসলাম। আবার এখানে ধর্ম টর্ম টানেন না। মাইকেল মধুসূদন দত্তকে দেখলে আমার কেন মনে হয়, উনি যদি ইংল্যান্ডে যদি সত্যি ওনার সাহিত্য সমাদৃত হতো, আমার মনে হয় না উনি বাংলাতে ফিরে আসতেন। ইংল্যান্ডে গিয়ে সাহিত্য রচনা করার পরে যখন দেখলেন যে ভাতটা হচ্ছে না, এরপরে উনি বাংলায় ফিরে আসলেন এবং বাংলায় লেখা শুরু করলেন। বাস্তবতা এটাই। এই জন্য ওনাকে কেমন জানি বাংলা সাহিত্য আমাকে একটু মির্জাফরই মনে হয়। হ্যাঁ, উনার প্রথিত যশা সাহিত্য আছে, উনি হচ্ছে বাংলা সনেটের জনক বলতে পারেন, উনি মহাকাব্য লিখেছেন, ওনার কবিতা আছে, অবশ্যই অবদান আছে, কিন্তু এটা অনেক পরে। হতে পারে মানুষের বোধোদয় হয়, ভুলের পরে মানুষ শিক্ষা নেয়, তো ওইদিকে যাচ্ছে না ভাই বোনেরা।
আমার মা ফোন করেছে, আই হ্যাভ টু গো টু হোম, বাড়ি যেতে হবে। তো বাড়ি থেকে মা আমাকে দিয়েছে চিঠি, বাড়ি যেতে হবে, পিঠা খেতে হবে, তবু যাওয়া হবে না, যে কি যে আমি করি করি, ও আমার মা সালাম তোমায়। তাহলে অবশ্যই মায়ের খবর নেবেন। সো আজকে তাহলে এ পর্যন্ত, কালকে রাত 9টায় অবশ্যই আপনাদের সাথে অবশ্যই কথা বলবো। দোয়া করি আল্লাহ তাআলার কাছে আপনাদের পরীক্ষাটা সুন্দর হোক এবং কি বলে হচ্ছে প্রশ্ন ফাঁস মুক্ত হোক। তবে অনুরোধ, যদি এবার প্রাইমারি প্রশ্ন ফাঁস হয়, আপনাদের অবশ্যই উচিত হবে নিজের জন্য না, আগামী প্রজন্মগুলোকে একটি প্রশ্ন ফাঁস মুক্ত পরিবেশ উপহার দেওয়ার জন্য একটা চূড়ান্ত বিপ্লবের ডাক দেওয়া। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।